আজকে আমাদের লাস্ট ইফেক্টটা পড়ব। লাস্ট ইফেক্ট বলতে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট পড়েছি, রেজোনেন্স পড়েছি, আজকে হাইপার কনজুগেশনটা হবে। হাইপার কনজুগেশনটা রেজোনেন্সের মতো অত এক্সটেন্সিভ, অত বেশি ডিটেলে নেই, ছোট্ট একটা টপিক, এটাই আছে। এর সাথে আর দুটো ছোটো ছোটো যে টপিক আছে সেটা বলবো, ক্লাস খুব একটা বেশি লেন্দি যাবে না। এর পরের ক্লাসটাতে আমরা এই যে ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন শিখলাম, সেগুলোকে ইউজ করে আমরা বেশ কিছু অর্গানিক মলিকিউলের অ্যাসিডিটি এবং বেসিসিটি, স্ট্রেংথ বলার চেষ্টা করব। সেখানে আমরা অর্থো ইফেক্ট বলে একটা ইম্পর্টেন্ট ইফেক্টও শিখব, ঠিক আছে? আমি এখানে বইটাতে তোদের বোর্ডে যেটা পড়াচ্ছি পেজটা একটু বার করে নিই দ্বারা, কারণ আমার সামনে বইটা খোলা থাকলে বারবার বোর্ডের দিকে দেখতে হয় না, অনেকটা বড় হয়ে থাকে তো পেজটা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে হাইপার কনজুগেশন পড়তে হবে। হাইপার কনজুগেশন পড়তে গেলে হাইপার কনজুগেশন কি ইফেক্ট দেখায় সে তো দেখছি। লেটসে হাইপার কনজুগেশন কোনো একটা কার্বনের দিকে কিছু একটা ইফেক্ট দেখায়। সেই ইফেক্টটা দেখাতে গেলে কিছু একটা ইফেক্ট দেখায়, কি দেখায় আমি ধীরে ধীরে ডিটেলে ঢুকছি। সেই ইফেক্টটা, হাইপার কনজুগেটিং ইফেক্ট দেখাতে গেলে ওই কনসার্ন কার্বনের রেসপেক্টে আমার একটা আলফা হাইড্রোজেন চাই, মিনিমাম একটা আলফা হাইড্রোজেন চাই। তাহলে আলফা হাইড্রোজেন কাকে বলবো? আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে সেটাই আমার আলফা হাইড্রোজেন। তাহলে আলফা কার্বন কাকে বলবো? ধর কোনো একটা কার্বো ক্যাটায়ন রয়েছে, সি প্লাস, কার্বনটার মাথায় পজিটিভ চার্জ, ওটা হচ্ছে তোর কার্বো ক্যাটায়নিক কার্বন। ওই কার্বো ক্যাটায়নিক কার্বনটা যে কার্বনের সাথে ইমিডিয়েটলি অ্যাটাচড বা ইমিডিয়েটলি বন্ডেড, পাশাপাশি ডাইরেক্ট ইমিডিয়েটলি বন্ড, সেটা হচ্ছে আলফা কার্বন। সেই আলফা কার্বনে আমার কি চাই? হাইড্রোজেন চাই। সেই আলফা কার্বনে মিনিমাম একটা হাইড্রোজেন থাকতেই হবে। ওই আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে হাইপার কনজুগেশন দেখাতে পারবে না। সেজন্য বই খুললে বইয়ের শুরুতে দেখ এভাবে লেখা রয়েছে যে একটা অ্যালকিল গ্রুপ থাকতে হবে যেখানে CH3 থাকবে, মানে ওই কার্বোক্যাটায়নিক কার্বনের রেসপেক্টে যে কার্বনটা, তাতে 3টে হাইড্রোজেন থাকতে পারে, মানে 3টে আলফা হাইড্রোজেন। 2টো আলফা হাইড্রোজেন থাকলেও হবে, একটা আলফা হাইড্রোজেন থাকলেও হবে। কিন্তু এমন কোনো সিস্টেম দিয়েছে যেখানে হাইড্রোজেন নেই, মানে R3C লিখেছে কি? লেখেনি। CH3 হাইড্রোজেন রিপ্লেস হয়ে একটা অ্যালকাইল গ্রুপ, 2টো হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে 2টো অ্যালকাইল গ্রুপ, একটা হাইড্রোজেন আছে। তাহলে মিনিমাম আলফা কার্বনে, তাহলে যে কার্বোক্যাটায়নিক কার্বনটাকে যদি মেন ওই কার্বন ধরি, মানে ওইটা যদি কনসার্ন কার্বন হয়, তাহলে তার রেসপেক্টে যে পাশের কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে মিনিমাম আমার একটা হাইড্রোজেন চাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমার কি চাই? আর আমার চাই পি অরবিটাল। পি অরবিটাল আমরা কি করে পেতে পারি? যদি এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোর সাথে পাশে যদি কোনো ডবল বন্ডেড সিস্টেম থাকে, যেমন সি ডবল বন্ড সি হতে পারে, ট্রিপল বন্ড সিস্টেম থাকতে পারে, সি ট্রিপল বন্ড সি হতে পারে, সি ডবল বন্ড ও হতে পারে, সি ট্রিপল বন্ড এন হতে পারে। তাহলে এই টাইপের গ্রুপ এবং এই টাইপের গ্রুপগুলোতে তাহলে কি আছে? এরকম ডবল বন্ডেড সিস্টেম আছে, মানে কি এই কার্বনের একটা পি অরবিটালের সাথে এই কার্বনের একটা পি অরবিটাল প্যারালাল ওভারল্যাপ করে রয়েছে, এবং এই সিস্টেমটার সাথে পাশে একটা কার্বন অ্যাটম রয়েছে, যেই কার্বন অ্যাটমে মিনিমাম একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এটা রেসপেক্টে এটা আলফা কার্বন, আলফা কার্বন এটা যে হাইড্রোজেন এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে আমার এরকম সিস্টেম চাই। তাহলে রেসপেক্টে এটা আলফা, এখানে মিনিমাম একটা, আরও দুটো বন্ডে আরও দুটো হাইড্রোজেন থাকতেও পারে। এখানে যে আরও দুটো বন্ড, কার্বনের যে 4টে ভ্যালেন্সি ফিল আপ করার জন্য আরও যে দুটো বন্ড রয়েছে, সেই দুটো বন্ডে দুটোই হাইড্রোজেন হতে পারে। তাহলে তখন সেই মোমেন্টে এটা CH3 হয়ে যাবে। যদি দুটো হাইড্রোজেন একটা আর থাকে, কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে RCH2 হয়ে যাবে। বা বাকি দুটোতে যদি আর থাকে, মানে কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে এরকম সিস্টেম। তাহলে মিনিমাম একটা হাইড্রোজেন চাই। এবার এরকম থাকলে কি হবে, কিভাবে হাইপার কনজুগেশনটা দেখাচ্ছে সেটা আমরা আলোচনা করব। তাহলে সেজন্য একটু বোর্ড ওয়ার্কে যেতে হবে এবং হাইব্রিডাইজেশনের কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হাইব্রিডাইজেশন বা বন্ডিংয়ের যে কনসেপ্টটা আমরা পড়ে এসেছি, সেই বন্ডিংয়ের কনসেপ্টটা কিন্তু আমাদের বারবার লাগবে। এই কথাটা কিন্তু আমি শুরু থেকে বলে আসছি যে বন্ডিং যার ভালো করে হয়ে নেই তাকে কিন্তু বন্ডিং পড়তে হবে, না হয় অর্গানিক হবে না। আর বন্ডিং ঠিক করে পড়তে গেলে তো আবার অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে। সো সেম ওয়ান যার ভালো করে হয়ে নেই, সে সেম ওয়ান ভালো করে প্রিপেয়ার করে এগুলো পড়বি, না হয় খুব প্রবলেম হবে সেমিস্টার 2 এগুলো পড়াশোনা করতে। আচ্ছা, যেটা বলছিলাম, আগে একটা কথা বলি, যখন কার্বনের কোনো একটা কার্বনের চারদিকেই 4টে সিঙ্গেল বন্ড, কোনো ডবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, যখন কার্বনের চারদিকেই 4টে সিঙ্গেল বন্ড, এটা তো এরকম করে চার কোণে এরকম করে থাকে না? কিরকম করে থাকে আমরা জানি, এটা অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, এগুলো সব শিখিয়ে আসা হয়েছে। অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন এভাবে থাকে। এক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন কি হয়? sp3 হাইব্রিডাইজড হয়, তাই তো? যদি আমি এটাকে এবার বলি মিথেন, তাহলে এখানে 4টে হাইড্রোজেন রয়েছে। এই মিথেনটাকেই আমরা এক্সপ্লেন করে এসেছিলাম বন্ডিংয়ে। তাহলে এই sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এটাকে আমি নিচে এইভাবে লিখি, sp3 হাইব্রিডাইজড। এক্ষেত্রে অরবিটাল পিকচারটা ড্র করলে কেমন হবে? কার্বনের চারদিকে মানে টেট্রাহেড্রালি 4টে হাইব্রিড অরবিটাল আছে,
ঠিক আছে, এই হাইব্রিড অরবিটালের সাথে একটা করে হাইড্রোজেন হেড অন কলিশন করেছে বা সিগমা বন্ড করেছে। এটাই হচ্ছে CH4 এর অরবিটাল ডায়াগ্রামটা। এগুলো খুব ডিটেলে দেখানো হয়েছে কিভাবে sp3 হাইব্রিডাইজেশন না কি বন্ডিংয়ে যখন sp3 হাইব্রিডাইজেশনটা বুঝিয়েছিলাম তখন মিথেনকে দিয়েই বুঝিয়েছিলাম। তাহলে এখানটায় কি আসলে এটা একটা সিগমা বন্ড, কার মধ্যে, কার্বনের একটা sp3 হাইব্রিডাইজড অরবিটালের সাথে হাইড্রোজেনের একটা 1s অরবিটালের ওভারল্যাপের ফলে। তাহলে এটা একটা সিগমা বন্ড। এবার আমরা জানি ডবল বন্ডেড সিস্টেম মানে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড আছে মানে ওটা কি হাইব্রিডাইজড, ওটা sp2 হাইব্রিডাইজড। তাহলে আমি যদি ইথিলিন মলিকিউল বলি, C ডবল বন্ড C, এইদিকে দুটো হাইড্রোজেন এভাবে রয়েছে, এটার আমি যদি অরবিটাল পিকচারটা ড্র করি কেমন হবে, এখানে দুটো কার্বনই কি হাইব্রিডাইজড, এই দুটো কার্বনই sp2 হাইব্রিডাইজড। তাহলে এখানে যদি আমি অরবিটাল পিকচারটা ড্র করি তাহলে sp2 হাইব্রিডাইজড মানে প্রত্যেকে ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে অরবিটালগুলো রেখেছে। তাহলে দুটো কার্বন এইভাবে হেড অন করে নিল, আর এই জায়গাগুলোতে হাইড্রোজেন এসে এই হাইব্রিড অরবিটালগুলোর সাথে সিগমা বন্ড করে নিল। আর এই যে সেকেন্ড বন্ডটা পাই বন্ডটা কীভাবে আসে, পাই বন্ডটা এইভাবে আসে, এদের যে আরেকটা পি অরবিটাল অ্যাভেলেবেল থাকছে সেই পি অরবিটাল দুটো সাইড অন ওভারল্যাপ করে নিচ্ছে। এই তো সিচুয়েশান, এটাই হয়। এবার এই দুটো সিস্টেমকে আমি যদি একটা জায়গাতে এনে বলার চেষ্টা করি তাহলে সেটা কীরকম দেখতে লাগবে হাইপার কনজুগেশনের ওই জিনিসটা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমি যদি বলি, লেটসে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড আছে, ঠিক আছে, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড থাকলো, আর কি এখান থেকেই আমি এখন বন্ডিংয়ের মানে অরবিটালের প্যাটার্ন কীভাবে অ্যাঙ্গেল হবে সেটা না মেনটেন করে স্ট্রেট ড্র করছি, ঠিক আছে, বন্ড লাইনের মতো করেই ড্র করছি। ধর এখানে একটা CH3 আছে, সেই CH3 হলে আমি কীভাবে লিখতাম সেটাকে এইভাবে লিখে দিতাম, আর এখানে ভ্যালেন্সি ফিল আপের জন্য এখানে লিখতাম CH2, মাঝের কার্বনটা একটা দুটো তিনটে বন্ড করেছে তাহলে এখানে থাকবে আর একটা CH 4 নম্বর বন্ডে, এরকম লিখতাম, তাই তো। এটাকে আমি একটা সাইডে নিয়ে এসে এটাকে একটু খুলে লিখি মানে বন্ডগুলো দিয়ে লিখি। তাহলে বন্ড দিয়ে লিখলে বিষয়টা কীরকম দেখতে লাগবে, বন্ড দিয়ে লিখলে দেখতে লাগবে এরকম। আমি এখনও কিন্তু বন্ড অ্যাঙ্গেল মেনটেন করিনি, জাস্ট বন্ড লাইন মেথডে যেরকম হবে লেখা আমি সেভাবে লিখছি, কারণ এরকম করে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না, সবাই জানিস, চারটে সিঙ্গেল বন্ড থাকলে ওটা 109 ডিগ্রি 28 মিনিট টেট্রাহেড্রালই হবে। সো আমরা এখানে অ্যাঙ্গেলের কথা আমি পরে আসছি। এই মলিকিউলটা দেওয়া রয়েছে, হাইড্রোজেনটা লিখি দ্বারা, এই হচ্ছে সিচুয়েশন। বেশ, এক্ষেত্রে কি হয়, এরকম টাইপের সিস্টেম হলে এই হাইড্রোজেনটাকে আমি একটু না উপরে লেখা ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো বন্ড অ্যাঙ্গেল করে লিখিনি। তাহলে একটা কথা বলে নিই, এইখানে কার্বনের সাথে হাইড্রোজেনের যে এই বন্ডগুলো কি সিগমা বন্ড, আর এই যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডের মধ্যে হচ্ছে একটা পাই আর একটা সিগমা। আমি এই সিগমাটাকে নিয়ে চিন্তিত নই, কার্বন কার্বন ডবল বন্ডের যে পাই বন্ড সেটাকে নিয়ে, আর তার পাশের যে কার্বন এই ডবল বন্ডের রেসপেক্টে পাশের কার্বন এটাই হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে তুই দেখতে পাচ্ছিস তিনটে কি আছে, আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে আলফা হাইড্রোজেন রয়েছে এবং তার পাশে ডবল বন্ড রয়েছে মানে পি অরবিটাল রয়েছে। আমার পি অরবিটালটা নিয়ে চিন্তিত, তাহলে পি অরবিটাল রাখবে, সেটা পাশে কারোর সাথে বন্ড করে পাই বন্ড করে থাকুক, অথবা কার্বোক্যাটায়নিক কার্বনের মতো ভ্যাকেন্ট পি অরবিটাল রাখুক, বা কার্বো অ্যানায়নিক কার্বনের মতো একটা ফিল্ড পি অরবিটাল রাখুক। কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন এইগুলো তো পরে আমরা রিয়াকশন ইন্টারমিডিয়েটে পড়বো, তো এখনও বলবো, কারণ কার্বোক্যাটায়ন যখন পড়া হবে প্রথমেই কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করা হবে, সেখানে দেখানো যাবে যে কার্বোক্যাটায়নিক কার্বন হচ্ছে অলওয়েজ sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 হাইব্রিডাইজ মানে তিনটে হাইব্রিড অরবিটাল দিয়ে তিনটে কোভ্যালেন্ট বন্ড করে ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে থাকে, আর ওই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার ওয়েতে একটা পি অরবিটাল ওপরে নিচে এইভাবে উপরে নিচে থাকে, ঠিক আছে, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। তাহলে মোদ্দা কথা আমার পি অরবিটাল চাই, সেটা কারোর সাথে পাই বন্ড করে থাকুক, ভ্যাকেন্ট থাকুক অথবা ফিল্ড থাকুক, যাই থাকুক না কেন, আলফা হাইড্রোজেন আর যেটা রয়েছে এই জায়গাটায় সিগমা বন্ডটা তার রেসপেক্টে পাশের কার্বনে আমার একটা পি অরবিটাল চাই। আবার রিপিট করছি, সেটা বন্ডেড অবস্থায় থাকুক, ভ্যাকেন্ট থাকুক, যাই থাকুক, আমার কিছু অসুবিধা নেই। এবার কি হবে এখানে সিচুয়েশনটা কি হবে, এবার যদি এটাকে বন্ড অ্যাঙ্গেলের মতো করে ড্র করি এবং অরবিটাল পিকচারটা আমি তারপরে ড্র করব, বন্ড অ্যাঙ্গেলের মতো করে ড্র করলে এখানে কীরকম দেখতে লাগবে বিষয়টা দেখ। এটা যদি আমি এটাকে এরকম করে লিখলাম, এটা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, একটা করে হাইড্রোজেন লিখলাম, এই হাইড্রোজেনটাকে লিখলাম, এটার সাথে এই কার্বনের একটা বন্ড রয়েছে, ঠিক আছে, এই কার্বনের বন্ড রয়েছে, এই কার্বনের সাথে এই যে হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন রয়েছে, এই কার্বনটা তো এদিকে একটা সিঙ্গেল বন্ড করেছে। এবার হাইড্রোজেনগুলো তো ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে থাকতে চাইবে, তাই না? তাহলে এটাকে যদি এরকম করে লিখি, এর আরেকটা এরকম করে ট্রাইগোনাল প্ল্যানার আকৃতি, এখানে হাইড্রোজেন থাকবে, আমি হাইড্রোজেনটাকে একসাথে কনডেন্স করেই লিখে দিলাম, তার কারণে আমি পি অরবিটালটা দেখাবো না, এটা দেখাবো এরকম করে পি অরবিটাল ড্র করবে, একটু ঘিঞ্জি হয়ে যাবে।
সেভাবে ড্র করলাম। এবার কি আছে, এখানে একটা পাই বন্ড আছে, তাহলে পাই বন্ডটা কি হয়েছে, এর যে একটা পি অরবিটাল আর এর যে একটা পি অরবিটাল ছিল সিঙ্গলি ফিল্ড, তারা নিজেদের মধ্যে সাইড অন ওভারল্যাপ করে পাই বন্ডটা করে রেখেছে, এটা বুঝলাম। আর এটাকে আমি যদি শুধুমাত্র এই বন্ডটাকে যদি আমি অরবিটাল পিকচার দিয়ে ড্র করি, দেখতেই পাচ্ছি একটু আগের পেজে দেখালাম, যখন কার্বনের সাথে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড থাকে, সেই কার্বনের একটা sp3 হাইব্রিড অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের হেড অন কলিশন। এই যে কার্বনটা আছে, এই কার্বনের হাইব্রিডাইজেশনগুলো আমি যদি লিখি, এই কার্বনটাকে তুই দেখতে পাচ্ছিস, এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, ওয়াই চারদিকে চারটে সিঙ্গেল বন্ড করেছে। আর এই দুটো কার্বন, এই কার্বনটাও হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এই কার্বনটাও হচ্ছে sp2 হাইব্রিডাইজড। কেন, এই দুটো কার্বনই কোনো একদিকে ডবল বন্ড, বাকি দুটো সিঙ্গেল বন্ড। এটারও মানে বাঁ দিকের কার্বন, এই যদি এই কার্বনটার কথা বলি, এই কার্বনটা এইদিকে ডবল বন্ড, একটা দুটো সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আর যদি আমি এই কার্বনটার কথা বলি, এটা একটা ডবল বন্ড, একটা দুটো সিঙ্গেল বন্ড, তাহলে এরা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাহলে এই কার্বনটা যদি, এই কার্বনটা যেটা আলফা কার্বন, সেটা যদি আমার sp3 হাইব্রিডাইজড হয়, তাহলে এখানে একটা হাইব্রিড অরবিটাল আছে, সেই হাইব্রিড অরবিটালটার সাথে হাইড্রোজেনের একটা হেড অন কলিশন হয়ে রয়েছে, এরকম একটা রয়েছে। এবার এই অরবিটালটা আর এই অরবিটালটা এরা একটা সিঙ্গেল প্লেনে থাকছে এবং একে অপরকে প্যারালালি পাচ্ছে। তখন কি হয়, এই যে সিগমা বন্ডে দুটো ইলেকট্রন রয়েছে, যেটা কার্বনের একটা ভ্যালেন্স ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ভ্যালেন্স ইলেকট্রন, সেই সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা এখানে এসে পাই বন্ডের সাথে বন্ড করার চেষ্টা করে এবং এক্সিস্টিং যে পাই বন্ডটা রয়েছে সেই পাই বন্ডটা ব্রেক করে দেয়, ঠিক আছে। এক্সিস্টিং যে পাই বন্ডটা রয়েছে সেই পাই বন্ডটাকে ব্রেক করে দেয়। এই কারণে আগে যে রেজোনেন্সটা পড়েছিলাম, সেখানে কি হয়েছিল, পাই ব্রেক করছিল, পাই মেক হচ্ছিল, পাই ব্রেক করছিল, পাই মেক হচ্ছিল, ঠিক আছে। তো ওটা হচ্ছে পাই পাই কনজুগেশন। সো পাই পাই কনজুগেশনকে আমরা আর পাই পাই কনজুগেশন আলাদা করে বা পাই পাই রেজোনেন্স বলি না। তো রেজোনেন্স মানে আমরা পাই বন্ড ব্রেকিং, পাই বন্ড মেকিংই বুঝছি। তো এখানে আসলে প্রথমে কোন বন্ড ব্রেক হলো, এখানে সিগমা, সিগমা ব্রেক হয়ে একটা পাই তৈরি হলো আর এইদিকে একটা পাই ব্রেক ডাউন করলো। তাই এই টাইপের রেজোনেন্সকে আমরা সিগমা পাই রেজোনেন্স বলি, এই টাইপের রেজোনেন্সকে আমরা সিগমা পাই রেজোনেন্স বলি, ঠিক আছে। তাহলে এই টাইপের রেজোনেন্সকে আমরা কি বলি, সিগমা পাই রেজোনেন্স, কারণ সিগমা ব্রেক করে পাই তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ঠিক করে তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি ঘটনাটা কি ঘটছে, তাহলে সেরকম স্বাভাবিকভাবে লিখলে জিনিসটাকে লেখা হবে এরকম করে। এখানে আমি CH2 লিখে নিলাম, আমার এই হাইড্রোজেনটাকে দরকার, এখানে C ডবল বন্ড, এখানে CH আছে, ডবল বন্ড CH2, এই বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা এখানে পড়লো, এই ইলেকট্রন ডেন্সিটিটা ব্রেক হয়ে গেল। তার আমি কালারটা চেঞ্জ করে দিই। এই বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা সেটা এখানে পড়লো আর এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা এর কাছে চলে গেল। তাহলে এর পরের যে রেজোনেটিং স্ট্রাকচার হলে আমরা সবাই জানি ডবল হেডেড অ্যারো দিয়ে লিখতে হয়। তাহলে এটাকে আমি ডবল হেডেড অ্যারো দিয়ে লিখলে কি হবে, যে বন্ডগুলো ইনট্যাক্ট আছে আমি সেই বন্ডগুলোকে আগে লিখে নিই, ঠিক আছে। CH2 লিখে নিলাম, CH2টার কিছু অসুবিধা হয়নি, লিখে নিলাম, ভালো কথা। এই কার্বন আর এই কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড ছিল, সেটা লিখে নিলাম, CH যেমন ছিল লিখলাম। এই ডবল বন্ডের মধ্যে একটা বন্ড ব্রেক করেছে, একটা বন্ড তো আছে, তাহলে এই বন্ডগুলো মানে এই সিগমা বন্ডগুলো আমরা ইনট্যাক্ট, সেটা আমি লিখে নিলাম। এবার যেটা তৈরি হচ্ছে দেখি, এই সিগমা বন্ডটা ব্রেক করে এখানে একটা নতুন বন্ড তৈরি হলো, তাহলে সিগমা বন্ড ব্রেক করে এখানে একটা পাই বন্ড তৈরি হলো। আর এই পাই বন্ডটা ব্রেক করে এই পাই বন্ডের যে দুটো ইলেকট্রন যার দিকে তীর চিহ্ন তার ঘাড়ে দুটো ইলেকট্রনই চলে যায়, তাহলে এই CH2টা কি হয়ে গেল, নেগেটিভলি চার্জড, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস। যদি রেজোনেন্সের ক্লাসগুলো ভালো করে থাকিস, তাহলে আমি এটা কি লিখলাম কেন হলো একবারেই বুঝতে পেরে গেছিস। এবার এই ঘটনাটা একবার নয় আরো 3বার ঘটতে পারে, হোয়াই, আরো 3বার নয় আরো 2বার ঘটতে পারে, হোয়াই, কারণ এখানে তো আলফা হাইড্রোজেন কটা আছে, 3বার, একবার এই হাইড্রোজেনটা করলো, একবার এই হাইড্রোজেনটা করবে, একবার এই হাইড্রোজেনটা করবে, তো এরকম করে 3বার ঘটতে পারে বিষয়টা, তাই না। সো এখানে তিনটে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার আসবে এবং আমার আলফা হাইড্রোজেন চাই। এবার কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়নকে স্টেবিলিটি আনস্টেবিলিটি যাই হোক কীভাবে দেয়, সেটা ব্যাপারটা কি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, বইয়ে তো মার্ক করে দিতেই হবে। এবার একটা জিনিস মানুষের মনে হতে পারে, এই হাইড্রোজেনটার কি হলো, এই হাইড্রোজেনটা বন্ড ব্রেক করেছে, যার দিক থেকে বন্ড ব্রেক করে তার ইলেকট্রন, তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা চলে গেল, সেটা H+ হয়ে গেল, হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ হলো। এবার অনেকের মনে হতে পারে এই H+ আয়নটা সলিউশনে ডিজলভ হয়ে গেছে, সলিউশনে অন্য কোথাও চলে গেছে, না। ঘটনাটা যেটা ঘটে, এই যে H+ আয়নটা রয়েছে, এই H+ আয়নটার সাথে এই যে পাই বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা, সেই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা এই H+ আয়নটাকে এখানে ধরে রাখে, ঠিক আছে। তাহলে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা H+ আয়নটাকে কিন্তু এই মলিকিউলটার কাছেই ধরে রাখে, কারণ নেক্সট টাইমে সেকেন্ডটা যখন করবে এটার বন্ডটা তখন তৈরি হয়ে যাবে। কারণ এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোকে তো তুই এইভাবে ট্র্যাপ করতে পারবি না, এইগুলো সম্পূর্ণটাই আমাদের একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। এই ঘটনাগুলো দিয়ে আমরা ওভারঅল মলিকিউলটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, এটা ঘটনাটা ঘটে, এই জিনিসটা মনে রাখতে হবে।
কার্বোক্যাটায়ন এখনো পড়ানো হয়নি, কার্বোক্যাটায়ন পড়ানো হলে এইটার ইফেক্ট আরও ভালো করে কার্বোক্যাটায়নিক সিস্টেমকে কি করে সেটা আমরা বলতে পারবো। তাও আমি একবার দেখিয়ে দিই, কার্বোক্যাটায়ন যখন আসবে তখন এটা বলতেই হবে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, তাও এখানে একবার শুনিয়ে রাখছি আর কি কথাটা। কার্বোক্যাটায়ন যখন নেক্সট তার পরের ক্লাসে হবে, মানে এই ক্লাসটার পর তারপরের লেকচারে, তাহলে ধর এখানে আমি CH3 আর কি এটা লিখলাম, এখানে CH, এখানে লিখলাম CH2, অত দূর পর্যন্ত আমার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এইখানেই আমি যদি ধর লিখলাম CH2 পজিটিভ চার্জ, কি হবে এটা এখানে যখন পড়বে পরের রেজোনেটিং স্ট্রাকচারে কি হলো, এই CH2-র সাথে এটার একটা ডবল বন্ড তৈরি হলো, আর এটা কি অ্যাজ এ পজিটিভ চার্জ হয়ে সলিউশনে থাকলো, যেটাকে এই পাই বন্ডটা ইনট্যাক্ট করে রাখছে। তাহলে দেখতে পাচ্ছিস এই কার্বোক্যাটায়নিক কার্বনটা পজিটিভ ছিল, নতুন একটা পাই বন্ড হলো, এই সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটি আসার ফলে এই পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেল, তার ফলে কার্বোক্যাটায়নটা কিছুটা স্টেবিলিটি পেলো। সো এরকম করে আমাদের হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেন করা যাবে। তো একবার জাস্ট দেখিয়ে রাখলাম, এই বিষয়গুলো আরও ডিটেলে কখন পড়বো বললাম, এই যে আমাদের এর পরেই কি বললাম কার্বোক্যাটায়ন আমরা পড়বো রিয়াকশন ইন্টারমিডিয়েটসের আন্ডারে, তখন এই জিনিসগুলো আরও ভালো করে দেখতে পাবি, অত চিন্তার কিছু নেই। ঠিক আছে, যদি এখানে এটা বুঝতে কি অসুবিধা হয়ে থাকে, কার্বোক্যাটায়নটাই তো আগে বলিনি, সো কার্বোক্যাটায়নটা যেহেতু বলিনি তাই বুঝতে অসুবিধা হতে পারে, সো এরপরে যখন বলবো তখন আর বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ কার্বোক্যাটায়নের বেসিক্সটা বলে নেবো। সো দিস ইজ ইয়োর হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনের ফলে যদি এই যে কার্বোক্যাটায়নিক স্টেবিলিটিগুলোই তো অর্ডার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, ওই হাইপার কনজুগেশন বা এগুলো শিখছি কেন, এগুলো দিয়ে আমরা কিছু না কিছু স্টেবিলিটি, কারণ আনস্টেবিলিটি কীভাবে রিয়াকশানে প্রভাব ফেলছে এই বিষয়গুলোই আমরা পড়ার চেষ্টা করি, এটাই আর কি। এবার আর তো তেমন কিছু এখানে বলার নেই, এবার তোকে জাস্ট বইয়ে কি হচ্ছে বইয়ের ঘটনাগুলো আমাকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার বই থেকে একটু মার্ক করে দেবো, এই ছিল তার কনসেপ্ট, আর তো তেমন কিছু এটার কনসেপ্ট পড়ানোর মতো নেই, এবার জাস্ট বইয়ে মার্ক করা যে এই জিনিসগুলো বই থেকে পড়বি। তো এবার আমি একটু বইয়ে মার্ক করে দিই যে এই জিনিসগুলো বইয়ে ভালো করে পড়বি। ঠিক আছে, তাহলে আমার একটা পি অরবিটাল চাই আলফা হাইড্রোজেনের রেসপেক্টে, তাহলে এখানে কি হয়, দ্বিবন্ধন ত্রিবন্ধনের যে পি অরবিটাল রয়েছে সেটা সন্নিহিত কার্বন হাইড্রোজেনের যে সিগমা বন্ড রয়েছে তার মধ্যে অবিলেপন ঘটে, ফলে সিগমা বন্ধনের ইলেকট্রন জোড় পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের সঙ্গে ইলেকট্রনের পুনর্বিন্যাস তথা ডিলোকালাইজেশন ঘটে। ওই যে দেখালাম সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ব্রেক হলো, পাশের পি অরবিটালের সাথে ওভারল্যাপ করলো, আর যে পি অরবিটাল দুটো ওভারল্যাপ হয়েছিল সেই দুটো সেটা ব্রেকডাউন করে গেল, তো পুনর্বিন্যাস হয়, একটা নতুন ধরনের রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। ত্রিবন্ধনের পার্শ্ববর্তী কার্বনকে আলফা কার্বন বলে, আমি বললাম ওটা সবই বলে দিয়েছি। যেহেতু এখানে সিগমা ব্রেক করে পাই মেক হচ্ছে, তাই এই টাইপের কনজুগেশনকে বা হাইপার কনজুগেশনকে আমরা সিগমা পাই কনজুগেশনও বলা হয়। এটা একটা কিন্তু স্থায়ী বা পার্মানেন্ট ইফেক্ট। এবার এই জিনিসগুলো বলেছি সব, আমি জাস্ট বইয়ে মার্ক করে দিলাম, বইয়ে এই জিনিসগুলো পড়তেই হবে। এবার যত বেশি আলফা কার্বনে হাইড্রোজেন বাড়বে, নিশ্চয়ই বুঝতে পারছিস, আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকলে একবার হাইপার কনজুগেশন করবে, তিনটে আলফা হাইড্রোজেন থাকলে তিনবার হাইপার কনজুগেশন করবে। দ্যাট মিনস আলফা কার্বনে যত বেশি আমি আলফা কার্বন রাখতে পারবো প্রথম কথা, আর যত বেশি আমি কি করতে পারবো ওই আলফা কার্বনে হাইড্রোজেন বাড়াতে পারবো, তত আমার হাইপার কনজুগেশন বাড়বে, এবং সে স্টেবিলিটি যদি দেয় তাহলে স্টেবিলিটির ইফেক্টটাও ততটাই বাড়বে। যেমন এই মলিকিউলটাই আমি তোদের এক্সপ্লেন করে দেখিয়েছিলাম, এই যে সিগমা পাই বন্ডটা ব্রেক করলো, মেক হলো, এটা ব্রেক করে গেল, এরকম করে একটা হাইড্রোজেন করতে পারে, আরেকটা হাইড্রোজেনও করতে পারে, সেকেন্ড হাইড্রোজেনও করতে পারে, থার্ড হাইড্রোজেনটাও করতে পারে, তাহলে তিনবার হতে পারে। তাহলে এখানে মিথাইল গ্রুপ থাকার ফলে মিথাইলে তিনটে বন্ধন বিচ্ছয় হয়, একটা করে রেজোনেন্স দেখাবে। ঠিক আছে, একটা করে বন্ড ব্রেক করছে, সিগমা বন্ড ব্রেক করছে, পাই বন্ড মেক হচ্ছে, তাই যেহেতু সিগমা মেক ব্রেক হয়ে পাই তৈরি হচ্ছে, তাই এটাকে সিগমা পাই রেজোনেন্স বলে। কিন্তু এই রেজোনেন্স হওয়ার ফলে এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ছিল, এই বন্ডটা তো চলে যাচ্ছে সিগমা বন্ডটা, এই কারণে এটাকে কি বলে, আরেকটা নাম আছে, সেই নামগুলো প্রতিটা নামই দেখতে হবে। এটাকে আমরা নো বন্ড রেজোনেন্সও বলা হয়, এই নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কার্বোক্যাটায়ন মুক্তমূলকের ক্ষেত্রে হাইপার কনজুগেশন তাদের স্থিতিশীলতা লাভ করে। মুক্তমূলক মানে ফ্রি রেডিক্যাল এখনো পড়াইনি, ফ্রি রেডিক্যালটা আমি এখন বলছি না, ফ্রি রেডিক্যাল পড়াবো। ঠিক আছে, রিয়াকশন ইন্টারমিডিয়েটস আন্ডার ফ্রি রেডিক্যাল পড়বো, তখন আবার হাইপার কনজুগেশন দিয়ে এটা এক্সপ্লেন করবো। তবে এই মোমেন্টে আমি কার্বোক্যাটায়নের এক্সপ্লেনেশনটা করলাম। কার্বোক্যাটায়ন হচ্ছে একটা পজিটিভলি চার্জ কার্বন, তাহলে ক্যাটায়নিক কার্বন, তাহলে পজিটিভলি চার্জ কার্বন ইজ ইয়োর কার্বোক্যাটায়ন। সেই কার্বোক্যাটায়ন আমি বললাম একটু আগেই যে পরের দিন যখন কার্বোক্যাটায়ন পড়াবো তখন কার্বোক্যাটায়নের আগে আমি কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশনটা বলবো, তারপরে বাকি সব কিছু। এবার আজকে এটা বলতে হবে বলে দিচ্ছি, শুনে রাখ যে কার্বোক্যাটায়নিক কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সো sp2 হাইব্রিডাইজড কার্বন মানে এই কার্বনের এখানে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে। ঠিক আছে, এই ভ্যাকেন্ট পি অরবিটাল এই কার্বনের যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল আর এই হাইড্রোজেনের যে
সিগমা বন্ডটা হয়েছে এই ইলেকট্রন ডেন্সিটিটা এখানে চলে আসে বন্ড করার জন্য, ঠিক আছে, যেটা তুই দেখতে পাচ্ছিস তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই যে সিগমা বন্ডটা এখানে এলো বন্ড করার ফলে, তারপরে এই পার্টটুকু ডবল বন্ডের CH2 ডবল বন্ড CH2 আর এই হাইড্রোজেনটা বাইরে থাকলো, ঠিক আছে। এইভাবে যেহেতু এখানে CH3 আছে মানে 3টে হাইড্রোজেন, তাহলে 3টে হাইড্রোজেন একটা করে 3বার হাইপার কনজুগেশন করবে। সেম জিনিস আমরা রেডিক্যালের জন্য করব, রেডিক্যালটা আমি এখন বলছি না, রেডিক্যালটা পড়িয়ে নেবো দিয়ে বলবো, ঠিক আছে। রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটেরই স্টেবিলিটি দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। দেন এখানে অরবিটাল পিকচারটা দেওয়া রয়েছে, যে দেখ এখানে কার্বনের sp3 হাইব্রিডাবিটালের সাথে হাইড্রোজেনের 1s এর এখানে একটা সিগমা বন্ড ছিল, আর এখানে দুটো পি অরবিটাল নিজেদের মধ্যে বন্ড ছিল, এরা এর সাথে বন্ড করার চেষ্টা করলো, এই বন্ডটা ব্রেক ডাউন করলো, এই পাই অরবিটালটা ব্রেক করে গেল, এটা এই সিস্টেমে কনভার্ট হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস। বেশ, এবার এটা এই সিস্টেমে কনভার্ট হয়নি, ওটা তো প্রোপিন আর ইথাইল কাটায়ন দুটোর মধ্যে তুলনা করেছে, সরি আমি দেখতে মিস্টেক করেছি, এটা তারপর ওটা দেখেই দেখলাম কি হলো, এখানে পজিটিভ চার্জ কেন তৈরি হলো, হওয়ার তো কথা নয়, দ্যাট ইজ এটা আলাদা, তো এটা প্রোপিনে এটা ইথাইল কাটায়ন দুটো আলাদা আলাদা। তো এরপরে যেমন কিছু ইফেক্ট আছে হাইপার কনজুগেশন থেকে, রেজোনেন্সের জন্য আমরা পড়েছিলাম না যে রেজোনেন্সের ফলে সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আসে আর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আসে, হাইপার কনজুগেশনের ফলেও সেম জিনিসটা অবজার্ভ করা যায়, তাহলে দ্যাট মিনস ওই পার্টিকুলার সিচুয়েশনে পার্টিকুলার জায়গায় হাইপার কনজুগেশন অবশ্যই হচ্ছে, তাই তো, সেটা ওখান থেকে বোঝা যাবে এক্সপেরিমেন্টালি, যেই কথাগুলো এখানে কোথাও না কোথাও বলবে। আর একটা নাম, এর আরেও একটা নাম আছে, ঠিক মাথায় ছিল না, যে বিজ্ঞানী এই জিনিসটাকে আবিষ্কার করেছে তাদের নামের উপর, এটাকে আমরা বেকারনাথান ইফেক্টও বলতে পারি, যারা আবিষ্কার করেছে তাদের উপর। তাহলে চার ধরনের নাম শিখলাম, হাইপার কনজুগেশন, বেশ, সিগমা পাই রেজোনেন্স, ঠিক আছে, নো বন্ড রেজোনেন্স, অ্যান্ড লাস্টলি যারা আবিষ্কার করেছে বেকারনাথান ইফেক্ট, যে সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে তাদের নামের উপর। হাইপার কনজুগেশনের ফলে কি ফলাফল আমরা দেখতে পাই? হাইপার কনজুগেশনের ফলে অ্যালকিনের স্টেবিলিটি আমরা এক্সপ্লেন করতে পারবো। অ্যালকিনের স্টেবিলিটির জন্য কি বলছে, অ্যালকিনের স্টেবিলিটি কিভাবে হচ্ছে সেটা অলরেডি বলা হলো, ওই যে ডবল বন্ডেড সিস্টেমটা দেখলাম এসে ব্রেকডাউন করছে। তো যদি আমি 2-মিথাইল বিউটিনের কথা বলি, এই ডবল বন্ডেড সিস্টেমের পাশের এই কার্বনটাও আলফা, এই কার্বনটাও আলফা, এখানে দুবার আলফা কার্বন আছে, তাই টোটাল 6টা, ওইদিকে 3টে, তাহলে 9টা, রাইট। এবং যদি এই কার্বনটা সিস্টেমের কথা বলি, এই জায়গাটা ডবল বন্ড, এই ডবল বন্ডের রেসপেক্টে কি হয়েছে, এই কার্বনের সাথে দুটো আলফা, যেটা ব্রেকডাউন করে লিখলেই দেখতে পাবি। মধ্যে কথা, একটাই 9টা আলফা হাইড্রোজেন আছে আর একটাই 5টা আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। উপরের কম্পাউন্ডটা এটাকে ব্রেক করে লিখবি, কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে ভেঙে লিখবি আর এই কম্পাউন্ডটাকে ভেঙে লিখবি, তাহলেই দেখবি ডবল বন্ডের সাথে দুদিকেই আলফা হাইড্রোজেন আছে। যেমন এটার রেসপেক্টে ডান দিকেই কার্বন ইমিডিয়েটলি থাকলে সেটাকে আলফা বলবো এমন তো নয়, ডান দিকেও যেমন রয়েছে বাঁ দিকেও রয়েছে, এবং বাঁ দিকে এটা কবার রয়েছে, দুবার রয়েছে, তাহলে টোটালিটিতে 9টা আলফা হাইড্রোজেন, তাহলে 9টা, আর এটা এখানে 5টা, তাহলে 5টা হাইপার কনজুগেশন সক্ষম। এই কারণে প্রথমটি দ্বিতীয়টি থেকে অধিক স্থিতিশীল, এবং তাই প্রথমটির হাইড্রোজেনেশন তাপ দ্বিতীয়টির থেকে বেশি হয়, হিট অফ হাইড্রোজেনেশন বলেছি নাকি আমার মনে নেই, যদি না বলে থাকি তাহলে বলবো, যখন আমরা এমনি হাইড্রোকার্বনস পড়তে হবে তখন হিট অফ হাইড্রোজেনেশন পড়বো। তাহলে সেকেন্ড লাইনটা না বুঝলেও কোনো অসুবিধা নেই। তাহলে যার নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি সেটাকে আমরা কি বলবো, মোর স্টেবল। যদি এটাকে ব্রেকডাউন করে লিখতে বুঝতে অসুবিধা হয়, আমি দুটো মলিকিউলকে আমি ব্রেকডাউন করে লিখে দেখাচ্ছি কি বলতে চাইছে, ঠিক আছে। মলিকিউল দুটো আমি একবার দেখে নিই। কারণ স্যার ডবল বন্ড আছে, ওদিকে CH3 থেকে দুটো মিথাইল আছে, কারণ স্যার মিথাইল ইথাইল, ঠিক আছে। চল, তাহলে কি দিয়েছে বইয়ে, মলিকিউল দিয়েছে যে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড, ঠিক আছে, এরকম করে দিয়েছে। এখানে একটা CH3 দিয়েছে, এখানে একটা হাইড্রোজেন দিল, আর এখানে দুটোই CH3, আর একটা মলিকিউল কি দিয়েছে, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড, দুটোই হাইড্রোজেন, হ্যাঁ, একটা মিথাইল দিয়েছে আর ইথাইল দিয়েছে, আর এখানে একটা ইথাইল দিয়েছে, CH2 CH3। এবার তুই যদি দেখিস এই ডবল বন্ডের রেসপেক্টে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, ইমিডিয়েটলি অ্যাটাচ না ডবল বন্ডের সাথে, তাহলে এখানে 3টে, এখানে 3টে, তাহলে 9টা আলফা হাইড্রোজেন, তাহলে 9 আলফা হাইড্রোজেন আছে, তাহলে হাইপার কনজুগেশন কটা হবে, 9টা হবে। এটার রেসপেক্টে এদিকে কোনো আলফা হাইড্রোজেন নেই, এটা আলফা কার্বন, এটা কিন্তু আলফা কার্বন নয়, CH3টা কিন্তু আলফা কার্বন নয়, তাহলে এখানে 3টে, এখানে 2টো, 5টা, তাহলে কতগুলো, 5টা আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে যার আলফা হাইড্রোজেন বেশি, এটার আলফা হাইড্রোজেন বেশি, এই অ্যালকিনটা, এই ডবল বন্ডেড সিস্টেমটা মোর স্টেবল। আশা করি বুঝতে পারলি এবার, যদি কোনো কনফিউশন থেকে থাকে, ঠিক আছে। বেশ, নেক্সট পয়েন্টের দিকে যাই। নেক্সট পয়েন্ট কি বলছে, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অলরেডি বলে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে চিন্তা নেই, কার্বোক্যাটায়নের উপর একটা ইন্ডিভিজুয়াল ক্লাস হবে, তো তখন এটা আবার বলাই হবে। আচ্ছা,
নেক্সট চল, নেক্সট বলেছে মুক্তমূলকের স্থায়িত্ব, আবার মুক্তমূলক ইন দ্য সেন্স ফ্রি রেডিক্যাল, ওটা একটা রিয়াকশন ইন্টারমিডিয়েট। রিয়াকশন ইন্টারমিডিয়েট যখন ফ্রি রেডিক্যালের নিজস্ব ক্লাস হবে, সেই ফ্রি রেডিক্যালের নিজস্ব ক্লাসের স্টেবিলিটি বলার সময় আমরা ওখানে ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন সবই আলোচনা করবো। দ্যাট মিনস এখানে যেটা আলোচনা করেছে সেটাই আলোচনা করা হবে। এখানে যেহেতু এখনো রিয়াকশন ইন্টারমিডিয়েট পড়াইনি তাই আমি বললাম না। কার্বোক্যাটায়নও তো পড়াইনি, কার্বোক্যাটায়নটা কেন বললাম, জাস্ট একটু শুনিয়ে রাখলাম যে এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, আর একটা কি হবে, বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য কথাটা তো শুনেই আসছিস যে রেজোনেন্সের ফলে সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আছে আর ডবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে। এখানেও সেই জিনিসটা ভালো করে যদি এই বইয়ের মার্ক করে দিলেই বুঝতে পারবি, আমাকে আর বোর্ড ওয়ার্ক করতে হবে না। প্রোপিন মলিকিউলটা তুই যদি দেখিস, এখানে একটা কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, এখানে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে। যখন রেজোনেন্স পড়িয়েছিলাম তখন একটা 2-3টে ডেটা একটু মনে রাখতে বলেছিলাম। যখন শুধু কার্বন কার্বন ডবল বন্ড হয়, কোনো রেজোনেন্স নেই, কোনো হাইপার কনজুগেশন নেই, মানে আইসোলেটেড একটা ডবল বন্ড, কারোর সাথে কোনো প্রভাব নেই যে ডবল বন্ডে, সেই কার্বন কার্বন ডবল বন্ডের লেন্থ কত হয় 1.34 অ্যামস্ট্রং। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেখানে ওই সিঙ্গেল বন্ডকে কেউ কোথাও থেকে ইনফ্লুয়েন্স করছে না, সেই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ কত হয় 1.54 অ্যামস্ট্রং। তাহলে প্রোপিন এই মলিকিউলটাতে কার্বন কার্বনের বন্ড লেন্থের এই ডবল বন্ডটার লেন্থ আসা উচিত 1.34, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ আসা উচিত কত 1.54 অ্যামস্ট্রং। কিন্তু যেটা দেখা যায় প্রোপিনে কার্বন কার্বন এই যে সিঙ্গেল বন্ড লেন্থটা সেটা 1.48-এ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, কি হলো, সিঙ্গেল বন্ড লেন্থ 1.54 আসা উচিত, ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা গন্ডগোলটা ঘটেছে। কিন্তু আমরা যদি ইথেন মলিকিউল দেখি, ইথেন মলিকিউলে যেখানে ডবল ওই সিঙ্গেল বন্ডকে ইনফ্লুয়েন্স করার মতো কেউ নেই, সেখানে কিন্তু ট্রু সিঙ্গেল বন্ডের লেন্থই আসছে কার্বন কার্বন 1.54। কিন্তু প্রোপিন মলিকিউলে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা আছে, সেই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা কিন্তু আর ট্রু সিঙ্গেল বন্ডের যেটা লেন্থ 1.54 সেটা পাচ্ছি না, 1.488 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ওখানে রেজোনেন্স ঘটছে। রেজোনেন্সের ফলে কি হয়, সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আসে, আর নাম্বার অফ বন্ডস দুটো অ্যাটমের মধ্যে যত বাড়ে, দ্যাট মিনস বন্ড অর্ডার যত বাড়ে, বন্ড তত স্ট্রং হয়, বন্ড লেন্থ তত কমে আসছে। তাহলে এই সিঙ্গেল বন্ডের লেন্থ কমে এসেছে, তাহলে বন্ডের স্ট্রেংথ বেড়েছে, মানে ওই সিঙ্গেল বন্ডে কিছুটা ডবল বন্ড ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে। এবার আমরা যদি ইথিলিন, যেটা ট্রু, যদি ইথিলিন মানে CH2 ডবল বন্ড CH2, যেখানে কোনো ওই ডবল বন্ডকে কেউ কোথাও থেকে ইনফ্লুয়েন্স করছে না, তাহলে ট্রু ডবল বন্ড, তার লেন্থ 1.34 অ্যামস্ট্রং। কিন্তু এই প্রোপিন মলিকিউলে ডবল বন্ডের লেন্থটা বেড়ে হয়ে গেছে 1.35 অ্যামস্ট্রং। তাহলে সিঙ্গেল বন্ডে ডবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে, বন্ড অর্ডারটা একটু কমছে, বন্ড স্ট্রেংথ তো কমছে, দ্যাট মিনস বন্ড লেন্থ বাড়ছে, রাইট? তাহলে বন্ড লেন্থ একটু বেড়েছে, এই সিঙ্গেল ডবল বন্ডে কিছুটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার এসেছে, সেই জন্যই ট্রু ডবল বন্ডের যে লেন্থ 1.34 অ্যামস্ট্রং, সেটা থেকে বন্ড লেন্থটা একটু বেড়ে গেছে। আর প্রোপিনের সিঙ্গেল বন্ডে নিশ্চয়ই কিছুটা ডবল বন্ড ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, যার ফলে বন্ড লেন্থটা 1.54 অ্যামস্ট্রং থেকে 1.488 অ্যামস্ট্রংয়ে ডাউন হয়েছে। দ্যাট মিনস রেজোনেন্সের ফলে যা যা ঘটে, হাইপার কনজুগেশনেও সেই ঘটনাটা ঘটছে। এবার হাইপার কনজুগেশনের ইফেক্টটা রেজোনেন্সের থেকে একটু উইকার বলে বন্ড লেন্থ কমা বাড়াটাও রেজোনেন্সের থেকে একটু কম হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ইলেকট্রন বিকর্ষণ, ঠিক আছে, ওটা ব্যাপার না, তো কিছু লাগবে না। এবার আরেকটা টার্মিনোলজি আমাদের শিখে রাখা, সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক স্ট্রেন, বাংলায় যেটাকে আমরা বলি স্থানাভাবজনিত পীড়ন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক মানে জানতে হবে, খুব বেশি ইলাবোরেটেড কিছু না। মোদ্দা কথা হচ্ছে কোনো একটা মলিকিউলের মধ্যে অনেক, যদি কোনো একটা কার্বনের আশেপাশে, যেমন বলি ধর কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড আছে, হ্যাঁ, এখানেও আমি একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ দিয়ে দিলাম এরকম করে, বুঝতে পারছি, একটা বড় গ্রুপ দিয়ে দিলাম। এখানেও আমি একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ দিয়ে দিলাম। টারশিয়ারি বিউটাইল গ্রুপ দিয়ে দিলাম, তাহলে একটা বাল্কি গ্রুপ এগুলো সব। এখানটায় কি হবে, জায়গার অভাবে, এদিকে কিছু আছে ধর, জায়গার অভাবে ওই মিথাইল দুটোর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হবে। জায়গা নেই, মিথাইল দুটোর মধ্যে কি হবে, ধাক্কাধাক্কি। দ্যাট রিজনটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াসের কনসেপ্ট পড়িয়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে। সলিড স্টেটে যখন দুটো অ্যাটম যারা বন্ডেড নয়, মলিকিউলও হতে পারে, যখন আমি কোভ্যালেন্ট রেডিয়াসের কথা বলি, দুটো অ্যাটম যারা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা যুক্ত, দুটো অ্যাটম যারা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা যুক্ত, তাদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স নিতে হয়। তাহলে সেটা হচ্ছে তাদের কোভ্যালেন্ট বন্ড, মানে কোভ্যালেন্ট বন্ডের লেন্থ, তার হাফ যদি আমরা নিই, লেটস সে এই দুটো সার্কেল আমি ড্র করেছি ইকুয়াল ব্যাসার্ধ, ঠিক আছে, ছোট বড় হয়েছে, তাদের হাফ যদি নিই সেটাকে হচ্ছে তার কোভ্যালেন্ট রেডিয়াস বলি। এবার সলিড স্টেটে দুটো মলিকিউল যারা একে অপরের সাথে এরকম করে কোভ্যালেন্ট বন্ড আছে, আবার একটা মলিকিউল কোভ্যালেন্ট বন্ড রয়েছে সলিড স্টেটে,
এই কোভ্যালেন্ট মলিকিউলের এই যে নিয়ারেস্ট সলিড স্টেটে যারা ফ্রিজ হয়ে রয়েছে, এক জায়গাতে পজ হয়ে রয়েছে, এই সিচুয়েশনে এদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স নিয়ে তার হাফ যদি আমরা নিই, সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার এই মলিকিউলে যখন মিথাইল মিথাইল অ্যাটম দুটোর মধ্যে যতটা মিনিমাম ভ্যান ডার ওয়াল রেডিয়াস থাকা উচিত, তার থেকে যদি কম জায়গা ওদের মধ্যে থাকে, তাহলে মিনিমাম ভ্যান ডার ওয়াল রেডিয়াসের মতো ওদের মধ্যে ডিস্টেন্স থাকতেই হবে সলিড স্টেটে। যদি তার থেকে কম ডিস্টেন্স থাকে তাহলে কি হবে? ধাক্কাধাক্কি শুরু হবে। ওই ধাক্কাধাক্কির ফলে রিয়াকশানে অনেক কিছু চেঞ্জেস আসে। এই জন্য এইটাকেই আমরা বলবো স্থানাভাবজনিত পীড়ন বা কি বলতে পারি, স্টেরিক হিন্ড্রেন্স। ঠিক আছে, আর কিছু বলার নেই। এবার জাস্ট বইয়ে দুটো জিনিস একটু মার্ক করে দেওয়া, ওটুকুই। তাহলে কোনো অণুতে দুটি পরমাণু বা গ্রুপের অবস্থিতির জন্য যে ন্যূনতম স্থান দরকার, তার থেকে কম স্থান পেলে, অর্থাৎ ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের যোগফলের থেকে কম দূরত্ব অবস্থান করলে তাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের একটা বিকর্ষণ তৈরি হয়। ঠিক আছে, ভ্যান ডার ওয়াল বিকর্ষণ আমরা বলতে পারি। এই বিকর্ষণ মিথস্ক্রিয়াকেই আমরা স্টেরিক হিন্ড্রেন্স বলছি। ঠিক আছে, ওইদিকে একটা কর্নারে এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবি কি বলতে চেয়েছে। যেমন এই দুটো মিথাইল যদি সেম সাইডে থাকে ডবল বন্ডের, এই মিথাইলের এই হাইড্রোজেনগুলোর মধ্যে স্টেরিক তৈরি হবে। তাই এরা একই দিকে না থাকে, পরের স্ট্রাকচারে টুইস্ট হয়ে গিয়ে এই মিথাইলটা উপরের দিকে না থাকতে চেয়ে মিথাইলটা এর নিচের দিকে চলে এসেছে, এতক্ষণ আগে উপরের দিকে ছিল। উপরের দিকে থাকলে স্টেরিক হচ্ছে, তাই ও ঘুরে গিয়ে এই ট্রান্সফর্ম, এটাই হয়ে যাচ্ছে তার অধিক স্থিতিশীল। এবার সিস ট্রান্স কি জিনিস, তোদের তো আইসোমেরিজমটা বাদ দিয়ে দিয়েছে, তো এটা স্টিরিও আইসোমেরিজমের আন্ডারে ছিল। সো ইভেনচুয়ালি বলতে তো হবে, না হয় অর্গানিকে তো প্রবলেম হবে, তো এগুলো ধীরে ধীরে শিখবি। আইসোমেরিজমটা থাকলে আগে আইসোমেরিজম পড়িয়ে তো এইসব পড়াতাম। সো কিছু তো করার নেই, সিলেবাসে আইসোমেরিজম যেহেতু নেই, আমি তো শুধু ফাঁকায় আইসোমেরিজম পড়িয়ে টাইম নষ্ট বলবো না, কারণ যেটাই পড়ানো হবে ওটা শিখছিস। সো রেজোনেন্সটা আইসোমেরিজমটা পরে বলবো। ঠিক আছে, আগে সিলেবাসে যেটা আছে সেটা শেষ করে নিই, তারপর আইসোমেরিজমটা ধীরে ধীরে শিখবো। আইসোমেরিজমের বেসিক একটা কথা 5-10 মিনিট বলেছিলাম। আইসোমেরিজম বলতে আদতে আমরা কি বুঝতে পারি, সো অত প্রেশার নেওয়ার কিছু নেই। মোদ্দা কথা, এরা একই দিকে থাকতে চাইছে না, রিপালশন হচ্ছে বলে উল্টো দিকে চলে যাচ্ছে। এই স্ট্রাকচারটা লেস স্টেবল, এই স্ট্রাকচারটা মোর স্টেবল, কারণ এখানে স্টেরিক হতে পারছে না, এই জন্য একটা ব্যাপার। আর স্টেরিক ইফেক্টের জন্য আর কি কি হতে পারে, ওই যে অর্থ ইফেক্ট বলছিলাম না, পড়বো। তো স্টেরিক ইফেক্টের জন্য আরেকটা যেটা হয়, যে বিভিন্ন রিয়াকশানে স্লো হয়ে যায় ওই স্টেরিকের অভাবে, কেউ এসে জুড়তে পারে না। অলরেডি এমন বাল্কি একটা সিচুয়েশন, অন্য কেউ এসে ওখানে বন্ড করার জায়গা খুঁজে পায় না, এরকম ব্যাপারগুলো ঘটে। যোগের স্থিতিশীলতা হ্রাস পায় এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। ঠিক আছে, যখনই স্থিতিশীলতা কমবে, তার স্টেবিলিটি যতই কমবে, তার রিঅ্যাক্টিভিটি বাড়বে। অনেক সময় স্টেরিক স্ট্রেনের ফলে কোনো যৌগে রেজোনেন্স তথা ইলেকট্রন ডিলোকালাইজেশন বাধাপ্রাপ্ত হয়, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ঠিক আছে, দেখবো আমরা আজকে। আবার বিক্রিয়া কেন্দ্র সৃষ্ট স্টেরিক হিন্ড্রেন্সের ফলে অনেক বিক্রিয়া গতি মন্থর হয়ে পড়ে বা বিক্রিয়া আদৌ ঘটে না। সুতরাং কোনো যৌগের সক্রিয়তা নির্ণয় স্টেরিক হিন্ড্রেন্সের অভাব। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে দুটো জিনিস বুঝতে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ঠিক আছে, রেজোনেন্স হতে গেলে আমরা জানি পি অরবিটালকে প্যারালাল চাই। এইবার প্যারালাল পি অরবিটালগুলো, দুটো পি অরবিটাল এরকম করে প্যারালাল আছে। ঠিক আছে, ধরে নে পি অরবিটালের উপরের লোব দুটো, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুটো পি অরবিটাল এরকম করে প্যারালাল আছে। এবার স্টেরিকের ফলে এটা আউট অফ দ্য প্লেন এরকম করে ঘুরে গেল, বুঝতে পারছিস? এটা প্যারালাল ছিল একে অপরের সাথে, আঙ্গুল দুটো আমার প্যারালাল আছে। এবার স্টেরিকের ফলে এরা দুজন একে অপরে প্যারালাল থাকলে তবে তো পাশাপাশি সাইড অন ওভারল্যাপ করতে পারবে, যদি প্যারালাল থাকে। যদি প্যারালাল না থাকে, অন্য প্লেনে এরকম করে একটু যদি টুইস্ট হয়ে যায়, তখন কি তারা আর এরকম করে সাইড অন করতে পারবে? নিশ্চয়ই সাইড অন করতে পারবে না। আর যদি এরকম সাইড অন ওভারল্যাপ না করতে পারে, তাহলে রেজোনেন্সটা কি হবে? আটকে যাবে। তো স্টেরিকের ফলে অনেক সময় মলিকিউলের এই যে পি অরবিটালগুলো প্যারালাল থাকতে পারে না, স্টেরিক কম করার জন্য অ্যাটমটাকে ঘুরে যেতে হয় বা ওই গ্রুপটাকে ঘুরে যেতে হয় অন্য প্লেনে, তখনই রেজোনেন্সটা বাধাপ্রাপ্ত হয়। আমরা দেখতে পাবো জিনিসটা। জাস্ট স্টেরিক স্ট্রেন মানে জায়গার অভাবে মলিকিউলের মধ্যে একটা স্ট্রেন তৈরি হচ্ছে, যার ফলে মলিকিউলে বেশ কিছু ইফেক্ট দেখা যায়। দ্যাট ইজ ইয়োর স্টেরিক স্ট্রেন। নামটা স্টেরিক হিন্ড্রেন্স এরকম শুনতে লাগছে, বিষয়টা কিছুই না, শুনতে ওয়ার্ডটা হেভি, কিন্তু বিষয়টা হচ্ছে জায়গার অভাবে মারামারি করছে, এই হচ্ছে ব্যাপার। তাই তো ওইটুকু বলেই শেষ হয়ে গেছে। তো আমরা হাইপার কনজুগেশন শিখে ফেললাম। আর দুটো জিনিস বলেছিলাম না, আমাদের ছোট ছোট জিনিস আছে, যে ছোট ছোট জিনিসগুলো আমি বলে দেবো, আগের দিন বলিনি। সেটার মধ্যে ওই যে ইকুইভ্যালেন্ট নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এটা আমরা কি করে বুঝবো? আমি আগের দিন ক্লাস করানোর সময় তোদের সোজাভাবে দেখানোর সময় কি বলেছিলাম, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি, যে বলেছিলাম মাঝ বরাবর দাগ টেনে দিবি, দিয়ে দেখবি দুদিকে একই জিনিস আসছে নাকি। যেমন আমি যদি এটা বলি, আসলে ওটা একটা কি বলবো, ট্রিক টাইপের বলতে পারিস, যে এই মলিকিউলটা যদি এরকম করে নিই, এই মলিকিউলে কতগুলো টাইপের হাইড্রোজেন আছে। হাইড্রোজেন তো 3 3 6 আর 4 10টা হাইড্রোজেন আছে, কিন্তু টাইপ অফ হাইড্রোজেন। তখন বলেছিলাম এই মাঝ বরাবর দাগ টেনে দিবি, দেখবি এইদিকে এই দুটো একই টাইপের, তাহলে এই দুটোকে আমি এ টাইপের বললাম আর এই দুটো বি টাইপের। এরকম করে আমি তখন অ্যালকাইল গ্রুপ বার করা বলেছিলাম, যে এরকম করে দিলে তাড়াতাড়ি তো হয়ে যাবে। আসলে ডেফিনেশনটা হচ্ছে কতগুলো টাইপের হাইড্রোজেন আছে, বিষয়টা যেটা মেন রুল,
সেটা হচ্ছে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে যদি অন্য কোনো একটা গ্রুপ জুড়ে দিই, তাহলে যদি আলাদা কম্পাউন্ড আসে, তাহলে ধর আমি কথার কথা বলছি যে এই যে তিনটা হাইড্রোজেন আছে, যে বি টাইপের হাইড্রোজেন আর এটাকেও বি টাইপের হাইড্রোজেন বললাম, এই দুটো যে একই টাইপের হাইড্রোজেন কেন বলছি, তার রিজনটা হচ্ছে রাইট সাইডের একটা হাইড্রোজেনকে সরিয়ে ওখানে যদি কোনো একটা গ্রুপ লাগিয়ে দিই, যে কম্পাউন্ডটা আসবে লেফট সাইডের একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে কোনো একটা গ্রুপ জুড়ে দিলে সেম কম্পাউন্ডই আসবে। যদি আমরা সেটা লেখার চেষ্টা করি, লেটসে ক্লোরিন অ্যাড করে দিয়েছি, ক্লোরিন অ্যাড করে দিলে এটা কেমন দেখতে লাগবে, এইদিকে সরালে CH2Cl, এখানে CH2, দেন CH2, দেন CH3, এটাই তৈরি হবে। আর আমি যদি এই দিকে ডান দিকে সরাই তাহলে কেমন দেখতে লাগবে, CH3, CH2, CH2, এখানে CH2, এখানে Cl। এবার বলতো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই যে দুটো কম্পাউন্ডকে ড্র করেছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্সই নেই, এই দুটো কম্পাউন্ড একই কম্পাউন্ড, তাই আমি এদের মাঝে এখানে একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দিতে পারি। তাহলে এই দুটো কম্পাউন্ড একই, তাহলে আমরা বুঝতে পারলাম রাইট সাইডের এই যে তিনটে হাইড্রোজেন আর লেফট সাইডে যে তিনটে হাইড্রোজেন এরা দুজন একই টাইপের, কারণ ওখানে একটা করে হাইড্রোজেন সরিয়ে অন্য কোনো একটা গ্রুপ জুড়ে দিলে একই কম্পাউন্ড আসছে। সেম গোস ফর এ, এদিকের এ কে সরিয়ে দিয়ে এখানে যদি ক্লোরিন দিয়ে দিই, তাহলে এখানের এটাকে সরিয়ে এ মানে এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে যদি আমি এখানে ক্লোরিন দিয়ে দিই, এটা যেমন দেখতে হচ্ছে সেম জিনিসটা যদি আমি অপোজিট দিকের এটার সাথে করি, একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে এখানে যদি আমি একটা ক্লোরিন দিয়ে দিই, তাহলে আগেরটার এটা দেখ একই কম্পাউন্ডই আসছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের কনসেপ্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। আর একটা তোর বইয়ে কি আছে দেখ, বলেছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ডবল বন্ড ইকুইভ্যালেন্স হচ্ছে যে ওই কম্পাউন্ডটাতে কতগুলো হাইড্রোজেন জুড়তে পারবে, বেসিক্যালি কতগুলো হাইড্রোজেন জোড়ার কোনো ক্ষমতা রয়েছে। এইভাবে আগে তোকে বইয়ের ডেফিনেশনটা দেখিয়ে দিই, বইয়ের ফর্মুলাটা দেখে একটু জটিল লাগবে, ওই ফর্মুলাটাকেই আমি একটা ইজিয়ার টার্মে লিখে দিচ্ছি, যেটা আমরা গ্র্যাজুয়েশনে ইউজ করতাম। এটাও ইউজ করা যায়, একই জিনিস, আলাদা কিছুই না। এটা তো নাই হয়ে গেল টাইপ অফ হাইড্রোজেন, এই জিনিসগুলোকে এরকম করে রিপ্লেস করে করে দেখবি, তাহলেই বুঝতে পারবি। এবার আসছে নাম্বার অফ ডবল বন্ড আমরা একটা কোনো একটা কম্পাউন্ডে কি করে বার করবো, ঠিক আছে? এবার একটা কম্পাউন্ডে কতগুলো ডবল বন্ড আছে বার করা দরকার কোথায়? দরকারটা হচ্ছে যখন স্ট্রাকচারাল আইসোমেরিজম করা হয়। স্ট্রাকচারাল আইসোমেরিজম করার সময় তোকে কোনো একটা কনডেন্স ফর্মুলা দিয়ে দেবে, যেমন এরকম করে দিয়ে দিল কিছু একটা কম্পাউন্ড, দেখ কোনটা বলে এখানে কিছু একটা, হ্যাঁ যেমন C2H2Cl4 এরকম করে কিছু একটা কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে বললে এর কতগুলো স্ট্রাকচারাল আইসোমার সম্ভব। এবার এটা করার সময় তোকে তো আদৌ বুঝতে হবে ওই কম্পাউন্ডের মধ্যে কতগুলো ডবল বন্ড আছে। তো সেটা তুই ম্যানুয়ালি করতে পারিস, টাইম কনজিউমিং, ফর্মুলা দিয়ে করে দিলে আগেই তুই জেনে গেলে এই কম্পাউন্ডটাতে অতগুলো ডবল বন্ড আছে, তুই সেই ধরে অ্যাপ্রোচ করলি, ঠিক আছে? সো সেই কাজের জন্য এবার এখানে ফর্মুলাগুলো এইভাবে লিখেছে, আমি তোকে একটা ইজিয়ার ফর্মুলা লিখিয়ে দেবো যেটা দিয়ে অলওয়েজ কাজ করবে, কোনো চিন্তা নেই। তাহলে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কোনো একটা মলিকিউলের মধ্যে কতগুলো আছে সেটা বার করার, যদি তোকে এরকম কনডেন্স ফর্মুলা দিয়ে রাখে, ঠিক আছে? এবার সে তো নয় হলো, ভালো কথা, বার করবো, ফর্মুলা দেখাবো। এবার যেটা হচ্ছে দ্বিবন্ধন তুল্যাঙ্ক, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা হাইড্রোজেন ঘাটতি সূচক, বুঝেছিস? এই ওয়ার্ডটা শুনলে আরো বেটার বুঝলি, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি। মানে কি, আমি যদি বলি CH3 সাথে CH3 বন্ড আছে, এই জায়গাটাতেই লিখি, আমি যদি বলি CH3 সাথে CH3, এখানে কার্বনের সাথে কার্বনের একটা সিঙ্গেল বন্ড আছে। এবার আমি যদি বলি কার্বনের সাথে কার্বনের একটা ডবল বন্ড আছে, সেই সিচুয়েশনে তো আর CH3 বন্ড CH3 করা যাবে না, সেই সিচুয়েশনে তো একটা একটা করে হাইড্রোজেন কমে যাবে। তাহলে একটা ডবল বন্ড যখন তৈরি হলো, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে C2H6, আর এই কম্পাউন্ডটা কি, এই কম্পাউন্ডটা হচ্ছে C2H4। তাহলে কি বুঝেছি, যখন আমরা হোমোলোগাস সিরিজ পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে যখন একটা ডবল বন্ড তৈরি হবে, তখন 2 পিস হাইড্রোজেন কমবে। তাহলে একটা ডবল বন্ড মানে দুটো হাইড্রোজেন কম, ওটাই হাইড্রোজেনের ঘাটতি সূচকটাকে বোঝায়। তাহলে আমরা যে টার্মটা ইউজ করব কি, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, DBE, অর হিসাবে প্রকাশ করা যায় একে হাইড্রোজেন ঘাটতি সূচক, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, IHDও বলা হয়, ঠিক আছে? তাহলে ডবল বন্ডের সাথে হাইড্রোজেনের ঘাটতির কি সম্পর্ক, কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। বেশ, এবার আমরা কি করে বার করব সেই বিষয়গুলো আমরা দেখি, ঠিক আছে? এবার দেখ, দুটো হাইড্রোজেন যদি কম থাকে তাহলে ওখানে কটা ডবল বন্ড আছে? একটা ডবল বন্ড আছে, সেটাই লিখেছে। কোনো হাইড্রোকার্বনের সমসংখ্যক কার্বন পরমাণু দিয়ে যদি তৈরি হয়, কার্বন পরমাণু যদি সেম থাকে, যেমন C2E যদি নিই, তাহলে C2H6 হতে পারে, C2H4 হতে পারে। তাহলে C2H6 থেকে C2H4 দুটো কার্বন কমেছে, তাহলে দুটো কার্বন কমেছে মানে একটা এক্সট্রা বন্ড ইন্ট্রোডিউস হয়েছে, আশা করি বুঝতে পারছিস। তাহলে সমসংখ্যক কার্বন যদি থাকে, অ্যালকেন অপেক্ষা দুটি হাইড্রোজেন পরমাণু কম থাকলে সেখানে দ্বিবন্ধন তুল্যাঙ্ক হবে একটা, কারণ দুটো হাইড্রোজেন কমলে ওখানে একটা এক্সট্রা বন্ড তৈরি হয়েছে, তাহলে দ্বিবন্ধন তুল্যাঙ্ক হবে একটা। এরকম করে অনেক কিছু কথা বলেছে, সেটা বলবো। এবং দ্বিবন্ধন তুল্যাঙ্কের শুধু যে বন্ড ডবল বন্ড আছে তাই না, ওখানে একটা রিং স্ট্রাকচার আছে, সেটাও বোঝায়। আচ্ছা চল করার চেষ্টা করি আমরা তাহলে।
আগে আমি ফর্মুলাটা লিখি, তোর বইয়ে এরকম এ বি সি ডি এরকম করে লিখেছে, আমি তোকে একটা ইজি ফর্মুলা দেখাই। ডবল বন্ড ইকুইভ্যালেন্স, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ কার্বন প্লাস 1 করবি, ঠিক আছে, হয়ে গেল একটা, মাইনাস যতগুলো হাইড্রোজেন ডিভাইডেড বাই 2 করবি, ঠিক আছে, প্লাস যতগুলো নাইট্রোজেন আছে ডিভাইডেড বাই 2 করবি, মাইনাস যতগুলো হ্যালোজেন আছে ডিভাইডেড বাই 2 করবি। এইটা হচ্ছে ফর্মুলা, বাস এটা তুই যদি ইউজ করিস এটাই ওখানে করেছে। তুই যদি তোর নিজের বইয়ের ফর্মুলাটা দেখিস তুই দেখতে পাবি এই ফর্মুলাটাই দিয়েছে, ঠিক আছে। তো এবার তোর বইয়ের যে মলিকিউল রয়েছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবো, তাছাড়া আমরা নিজেদের মতো একটা মলিকিউল নিয়ে আলোচনা করছি, দিয়ে দেখবো যে আমাদের বইয়ে যেরকম দিয়েছে আমরা সেভাবেই দেখতে পাবো, ঠিক আছে। তাহলে কি করা হলো, কার্বনের যা সংখ্যা সেটাকে +1 করে দিবি, মাইনাস হাইড্রোজেন ডিভাইডেড বাই 2 করবি, যতগুলো হাইড্রোজেন আছে মাইনাস হবে, হ্যালোজেন এক্স হচ্ছে হ্যালোজেন, যতগুলো হ্যালোজেন বিয়োগ হয়ে যাবে, আর নাইট্রোজেনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে বিয়োগগুলোকে আমি যদি আগে লিখে দিই তাতে যদি একটু কনফিউশন দূর হয় বা মিস্টেক যেন না হয়, x/2 হ্যালোজেন বাই 2 করে দিলাম, প্লাস নাইট্রোজেন ডিভাইডেড বাই 2 করে দিলাম। যদি বলিস নাইট্রোজেন নেই কী হবে, লিখবো না, যদি হ্যালোজেন নেই কী হবে, লিখবো না, দরকার নেই, তাহলে আমার ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বেরিয়ে চলে আসবে। তোর বইয়ে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাই আমরা যদি এখান দিয়ে করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি। তোর বইয়ের প্রথম এক্সাম্পল আমি যদি নিই C6H8 আছে, ঠিক আছে, তাহলে কম্পাউন্ড হচ্ছে C6H8। এই কম্পাউন্ডটা নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বেরোবে, কার্বন কতগুলো কার্বন আছে 6টা, 6 + 1 করে দিলাম, হাইড্রোজেন কতগুলো আছে 8টা বাই 2 করে দিলাম, তাহলে কি হলো 6 + 7 - 4, 7 - 4 মানে এখানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বেরিয়ে এলো 3। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 এটার মানেটা কি? ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 এটার মানেটা কি? ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 মানে বেসিক্যালি যত ইকুইভ্যালেন্ট বেরোবে ওখানে ততগুলো ডবল বন্ড আছে। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 মানে বেরোচ্ছে এখানে 3টে ডবল বন্ড থাকতে পারে। কিছু কথা লিখে দিই তারা, তারপর এখানে আসছি। যদি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বেরিয়ে আসে 1, এটার মানে কি? এটার মানে এখানে একটা ডবল বন্ড আছে আর এখানে একটা রিং আছে। রিং মানে ওই এক ইকুইভ্যালেন্ট টার্মেই বোঝাবে। আচ্ছা, যদি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 বেরিয়ে আসে, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 মানে দুটো ডবল বন্ড আছে বোঝায়, আর একটা ট্রিপল বন্ড বোঝাতে পারে, আর বোঝাতে পারে রিং প্লাস ডবল বন্ড, রিং এর মধ্যে ডবল বন্ড আছে। তাহলে এটা বোঝাতে পারে যে 2 পিস ডবল বন্ড আছে, একটা ট্রিপল বন্ড আছে বোঝাতে পারে। আর আমরা আগে দেখলাম যে একটা ডবল বন্ড মানে একটা রিং, তাহলে দুটো ডবল বন্ড মানে কি হবে, রিং এর মধ্যে ডবল বন্ড ঢুকে আছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। আমি যদি আরবিটারি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি, ধর আমি একটা 3 মেম্বার রিং নিলাম, ঠিক আছে। 3 মেম্বার রিং মানে এই কম্পাউন্ডের ওভারঅল মলিকুলার ফর্মুলা কত হবে, 3টে কার্বন আছে তাহলে C3, প্রতিটাতে 1 2 3 4 5 6 C3H6, ঠিক আছে। তাহলে C3H6 একটা রিং স্ট্রাকচার হতে পারে। আর C3H6 দিয়ে ডবল বন্ডেড কম্পাউন্ড কি হতে পারে দেখি, ওটাকে আমি নিচে নিয়ে আসি, ওখানে আর লেখার জায়গা হবে না, প্রথমটা যেটা বললাম সেটাকে বোঝানোর চেষ্টা করি। তাহলে রিং মানেও হচ্ছে C3H6, ঠিক আছে। আর ধর আমি বললাম C3H6 কে আমি এভাবে লিখতে পারি, এখানে হবে CH2, এখানে হবে CH3, 3 আর 2 এ 5 আর 1 এ 6 নম্বর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে C3H6 এই কম্পাউন্ডটাকে আমি এভাবেও যেমন লিখতে পারি, এটাকে একটা রিং আকারেও লিখতে পারি, সেজন্যই বললাম একটা ডবল বন্ড আর একটা রিং ইকুইভ্যালেন্ট। এবার ট্রিপল বন্ডের সিস্টেম দিয়ে আমি যদি সেম ওয়েতে একই কম্পাউন্ড নিই, ঠিক আছে, একই কম্পাউন্ড নিই দিয়ে আমি একটা ট্রিপল বন্ড বাড়িয়ে দিই, হ্যাঁ, মানে ডবল বন্ড বাড়িয়ে ট্রিপল করে দিই, যে CH3 এখানে C, ট্রিপল বন্ড CH করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছিস বিষয়টা? তাহলে এই কম্পাউন্ডের ওভারঅল মলিকুলার ফর্মুলা কত দাঁড়াচ্ছে, C3 3 আর 1 এ 4 C3H4, এটা হচ্ছে মেন কম্পাউন্ড। তাহলে আমরা জানি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 মানে একটা ট্রিপল বন্ড হতে পারে, দুটো ডবল বন্ড হতে পারে। তা দুটো ডবল বন্ড মানে এর মধ্যে দুটো ডবল বন্ড দিয়ে দিই, এরকম যদি করে দিই, এখানে একটা CH2 হবে, এখানে একটা CH2 হবে। আশা করি বুঝতে পারছিস। তাহলে এটাও কত দাঁড়ালো, এটাও দাঁড়ালো C3H4। অ্যান্ড লাস্টলি কি বলেছি, একটা ডবল বন্ড মানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 মানে একটা ডবল বন্ড মানে একটা ডবল বন্ড একটা রিং, আর একটা ডবল বন্ড কি হবে, রিং এর মধ্যে ডবল বন্ড, 3 মেম্বার রিং, 3 মেম্বার রিং একটা ডবল বন্ড দিয়ে দিই। 3 মেম্বার রিংয়ে একটা ডবল বন্ড দিয়ে দেওয়া মানে ভালো করে দেখ, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে যে কার্বন একটা দুটো তিনটে বন্ড করেছে, মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে যে কার্বন একটা, আর ডবল বন্ডের জন্য দুটো, তিনটে, আর এখানে একটা আছে, চারটে বন্ড হলো। তাহলে এখানেও তুই দেখতে পাচ্ছিস 3টে কার্বন, 1 2 3 4, 4টে হাইড্রোজেন। তাহলে প্রতি ক্ষেত্রেই দেখ মিলে গেছে কতটা, যেটা বললাম উপরে
তাহলে আমরা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 মানে বুঝবো একটা ডবল বন্ড অর রিং, ঠিক আছে। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 চলে এলে কি হবে, দুটো ডবল বন্ড আছে, প্রথমেই বুঝতে পারছি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট যতগুলো ততগুলো ডবল বন্ড। আর কি আছে, একটা ট্রিপল বন্ড হতে পারে, আর ট্রিপল বন্ডকে দুটো ডবল বন্ডের মতো ভাবা হচ্ছে, আর একটা রিং প্লাস ডবল বন্ড হতে পারে। আর একটা জিনিস আমরা মনে রাখবো, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 4 চলে আসে তাহলে তোর মাথাতে প্রথমেই আসবে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 মানে অ্যারোমেটিক রিং, মানে বেনজিন রিং ওর মধ্যে থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি কথাটা। তা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 চলে এলেই তোর মাথাতে কি হবে, ওখানে অ্যারোমেটিক হতে পারে। তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 4 হয়, যদি 4 হয় তোর মাথাতে চলবে এটা অ্যারোমেটিক হতে পারে। এটা মার্কার কিভাবে, আমি যদি বেনজিন রিং ড্র করি, বেনজিন রিংয়ে কতগুলো ডবল বন্ড রয়েছে, বেনজিন রিংয়ে রয়েছে 3টে ডবল বন্ড। তার ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 মানে কি, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 মানে 4টে ডবল বন্ড, ঠিক আছে, ভালো কথা। বেনজিন রিংয়ে 4টে ডবল বন্ড কোথায়, বেনজিন রিংয়ে 3টে ডবল বন্ড। আর কি বললাম, একটা ডবল বন্ড মানে একটা রিংয়ের মতো, রিংয়ের ইকুইভ্যালেন্ট ধরতে পারবো। তাহলে 3টে ডবল বন্ডের জন্য 3টে ইকুইভ্যালেন্ট ইউজ হলো, আর একটা রিংয়ের জন্য একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ইউজ হলো। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্স 4 মানেও কিন্তু ওটা একটা অ্যারোমেটিক হতে পারে, সেই টেন্ডেন্সিটা মাথায় রাখতে হবে। এবার আগের পেজে যেটা করছিলাম এই কম্পাউন্ড, আর এইগুলো কেন লাগে, ওই যে রিং আছে, রিংয়ের মধ্যে ডবল বন্ড আছে, এত ধরনের যে আলাদা আলাদা আইসোমার তৈরি হতে পারে সেইগুলো যেন কোনোটাই মিস না হয়, সেই জন্য আগেই ডবল বন্ড ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করে নেওয়া উচিত। তাহলে এখানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 এলো, তাহলে এখানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 এলে তোর মাথাতে কি চলবে, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 আসা মানে এখানে 3টে ডবল বন্ড থাকতে পারে, ভালো কথা, অনেক পসিবিলিটি আসতে পারে, 3টে ডবল বন্ড হতে পারে। অর কি হতে পারে, অর হতে পারে, ভালো করে দেখ, 3টে ডবল বন্ড হতে পারে। তো তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 মানে একটা ডবল বন্ড, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 মানে দুটো ডবল বন্ড, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3 মানে 3টে ডবল বন্ড। এবার ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 তে আয়, একটা ট্রিপল বন্ডকে দুটো ডবল বন্ডের মতো ভাবতে পারি। তাহলে একটা ট্রিপল বন্ডকে যদি দুটো ডবল বন্ডের মতো ভাবি, তাহলে ট্রিপল বন্ড 2 পিস ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে ট্রিপল বন্ড প্লাস ডবল বন্ড মিক্স হয়ে থাকতে পারে, এটা ভাবতে পারি। অর আমরা কি ভাবতে পারি, অর আমরা ভাবতে পারি রিং প্লাস একটা রিং মানে একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে চলে গেল, রিং প্লাস দুটো ডবল বন্ড আমরা ভাবতে পারি, রিং প্লাস 2 পিস ডবল বন্ড ভাবতে পারি, কারণ রিং একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে গেল, দুটো ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে গেল, তাহলে 3টে। তো সব জায়গাতে দেখ 3টে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 3টে, একটা ট্রিপল বন্ড মানে দুটো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, তার সাথে একটা ডবল বন্ড, তাহলে 3টে রিং প্লাস দুটো। আরও একটা পসিবিলিটি আছে, ভাবছিস কি, রিংয়ের মধ্যে যদি আমরা ট্রিপল বন্ড দিয়ে দিই তাহলে কি হবে, অর আমরা যে রিং আছে সেই রিংটাকে ভাবলাম, তাহলে রিং একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে গেল, আর একটা ট্রিপল বন্ড যদি নিয়ে থাকে তাহলে ও দুটো ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে নিয়ে গেল, তাহলে এটাও হতে পারে। এতগুলো স্ট্রাকচার কি ড্র করতে পারবো, 3টে ট্রিপল বন্ড আছে, 6টা কার্বন আছে, 6টা কার্বনকে আমরা দিয়ে দিই না, কটা হলো 1 2 3 4 5 6। আচ্ছা এখানে দেখ 3 এসেছে, রাইট, এখানে 3 এসেছে মানে কিন্তু এখানে অ্যারোমেটিক সিস্টেম আসার চান্সটা নেই, ঠিক আছে, অ্যারোমেটিক সিস্টেম আসতে পারবে না। 4 হলে অ্যারোমেটিক হতে পারতো, অ্যারোমেটিক সিস্টেম কেন হতে পারবে না, দেখ রিং প্লাস দুটো ডবল বন্ড, রিং প্লাস 3টে ডবল বন্ড হতে গেলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট 4 চাই, তাই রিংয়ের মধ্যে দুটো ডবল বন্ড থাকলে তো ভাই কনজুগেশনটা কমপ্লিট হবে না, অ্যারোমেটিক হতে পারবে না। আচ্ছা এখানে যদি ডবল বন্ডটা আমরা যদি রেজোনেন্সের মতো করেই দিই, এখানে দিলাম, এখানে বাদ দিলাম, এখানে দিলাম, এখানে বাদ দিলাম, এখানে দিলাম, এবার আমি যদি হাইড্রোজেন প্লেস করি H2 1 2 3 এখানে পড়বে, 1 2 3 এখানে হাইড্রোজেন লাগবে, 1 2 3 এখানে হাইড্রোজেন লাগবে, 1 2 3 এখানে হাইড্রোজেন লাগবে, গুনি 2 3 4 5 6 8 হয়ে গেছে। তাহলে আমরা 3টে ট্রিপল বন্ডেরটা মিলিয়ে দিয়েছি, C6H8 3টে ট্রিপল বন্ডেরটা হয়ে গেছে, প্রথমটা কমপ্লিট। সেকেন্ডেরটা ট্রাই করি, একটা ট্রিপল বন্ড একটা ডবল বন্ড, রাইট, একটা ট্রিপল বন্ড আর একটা ডবল বন্ড করতে হবে। আবার সেই 6টা কার্বনকে পরপর ড্র করি, 1 2 3 4 5 6। আচ্ছা দুই এক্সট্রিমে ইউজ করলাম, ঠিক আছে, এখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম, এখানে একটা ট্রিপল বন্ড দিয়ে দিলাম। ট্রিপল বন্ড মানে এখানে একটাই হাইড্রোজেন থাকবে, ট্রিপল বন্ড 1 2 3 4 কমপ্লিট হয়ে গেছে। এর কি হবে, এখানে CH2, এরও কিছু নেই, এর CH2, টার্মিনালে তো এটা CH2, আর ইন্টারনালি এখানে একটা হাইড্রোজেন, দেখি হয়েছে নাকি, 2 আর 1 3 আর 2 5 আর 2 7 আর 8 হয়ে গেছে। তাহলে কত হলো, C6H8, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা সেকেন্ডেরটাও করে ফেললাম, এটাও দেখিয়ে ফেলতে পারলাম, রিং প্লাস দুটো ডবল বন্ড, এটা তো খুবই সিম্পল, 6টা কার্বন আছে, 6টা কার্বন মিলে বেনজিন রিং এর মতো করতে পারবে, দু সাইডে দুটো ডবল বন্ড দিয়ে দিলাম, গুনে নে, 6টা কার্বন আছে মানে অবশ্যই C6, এই যে কার্বন দুটো যেগুলো ডবল বন্ডের সাথে অ্যাটাচ নয় সেখানে দুটো দুটো করে 4টে হাইড্রোজেন, আর এখানগুলোতে একটা একটা করে হাইড্রোজেন, আরও 4টে, একটা একটা করে আরও 4টে, এটা তো কোনো ব্যাপারই ছিল না, C6H8।
ঠিক আছে। আর কি বললাম, রিংয়ের মধ্যে ট্রিপল বন্ড, এটা একটা রিয়াকশন ইন্টারমিডিয়েটের মধ্যে পড়ে, বেনজাইন। তো তাও দেখিয়ে দিচ্ছি, দেখ কীভাবে মিলবে। বেনজাইনটা একটা স্পেশাল টাইপের কম্পাউন্ড, হ্যাঁ, রিয়াকশন ইন্টারমিডিয়েট দেখাবো। এই যে ট্রিপল বন্ড করে দিলাম, বাকি যেমন আছে। ট্রিপল বন্ড মানে এই কার্বনটা 3টে 4টে, এখানে কিছুই হাইড্রোজেন থাকবে না, 2 2 4 আর 2 6 আর 2 8, ঠিক আছে, এগুলো সব হাইড্রোজেন। C6H8 মেলাতে পারলাম। তাহলে ট্রিপল বন্ড মানে আমি যতগুলো পসিবিলিটি ওখানে বলেছি সব পসিবিলিটিগুলো আমরা দেখাতে পেরেছি এক এক করে। তাহলে এই হচ্ছে তো ডবল বন্ড ইকুইভ্যালেন্টের ব্যাপার। আর বইয়ে যে ফর্মুলাটা ABCD অনেক কিছু করে করেছে, ওটা যদি খুব জটিল লাগে দরকার নেই, তোর কাছে ইজিয়ার ফর্মুলা আমি তোকে দিয়ে দিলাম, অত ভেবে দরকারই নেই, তোকে অনেক ইজি ফর্মুলা আমি দিয়ে দিলাম। এই ফর্মুলাটা ইউজ করলেই এটা বেসিক্যালি লাগে আইসোমেরিজম বার করার জন্য, ঠিক আছে, কতগুলো স্ট্রাকচারাল আইসোমেরিজম হতে পারে সেখানে। আইসোমেরিজমটা তো সিলেবাসেই নেই, সো কি করা যায়, বোর্ডে সিলেবাসে নেই, এন্ট্রান্সে তো লাগছে, তাই দেখে নে। তাহলে কার্বন নাম্বার +1 করবি, মাইনাস হাইড্রোজেন বাই 2, মাইনাস হ্যালোজেন যদি থাকে বাই 2, প্লাস নাইট্রোজেন বাই 2, নাইট্রোজেনটা মাইনাস নয় প্লাস। এবার এখানে C6H8 এ কোনো আমার হ্যালোজেন নেই, নাইট্রোজেন নেই, তাই ইউজ করিনি। আশা করি যে দুটো টপিক আগে বলা বাকি ছিল সে দুটো বললাম, বুঝতে পেরেছি ডবল বন্ড ইকুইভ্যালেন্সের ব্যাপারটা, সিম্পল টার্মে বোঝানোর চেষ্টা করলাম বিষয়গুলো, ঠিক আছে। এই পড়লেই মোটামুটি হয়ে যাবে আপাতত। এরপরে আমরা বেশ কিছু অর্গানিক মলিকিউলের অ্যাসিডিটি বেসিসিটি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো, এটা দরকার পড়বে, ঠিক আছে। প্রতিটা মলিকিউলকেই নিয়ে আমি আলোচনা করবো, ওখানে যতগুলো এক্সাম্পল আছে এই প্রতিটা এক্সাম্পলই ধরে ধরে আলোচনা করে দেবো, কারণ ওখানে অর্থ ইফেক্ট বলে একটা ইম্পর্টেন্ট ইফেক্ট শিখতে হবে, ঠিক আছে। সো এই ক্লাসে আজকে এতটাই, বাকিটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করছি।